আদিবাসীরা থাকে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জঙ্গলে, অ্যামাজনের অনেকটা গভীরে। এরা মানুষের মাংস শরীর থেকে ছিঁড়ে ছিঁড়ে খায়। এই আদিবাসীরা এটাও জানে না যে জঙ্গলের বাইরেও মানুষের অস্তিত্ব আছে। তারা যারা জঙ্গলে বসবাস করে তারাই মানুষ, তারা বাদ দিয়ে বাকি যে কোনো প্রাণীকে তারা নিজের খাবার মনে করে। কিন্তু একদিন একটা প্লেন ভেঙে পড়লো সেই নরখাদক আদিবাসীদের এলাকায়, সেই ভয়ঙ্কর জঙ্গলে। তারপর যা হলো দেখলে শরীর শিউরে উঠবে। আজকের মুভি দ্য গ্রিন ইনফার্নো। মুভি শুরু হয় একটা কলেজের ছেলে মেয়েদের আন্দোলন দিয়ে। তারা কিছু বিপদে পড়া অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অনশন করছিল। কলেজের এই মেয়েটাকে দেখানো হয়, যার নাম জাস্টিন। তার সাথে রয়েছে তার বান্ধবী এবং তাদেরই আরেকজন ক্লাসমেট যার নাম জোনা। ইনাকে দেখানো হয়, ইনি হলেন জাস্টিনের বাবা। ইনি ইউনাইটেড নেশন অথবা ইউএনওর একজন সরকারি উকিল। এবং জাস্টিনরা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য যে আন্দোলন করছিল, সেই আন্দোলনের লিডার ছিল অ্যালিজেন্দ্র। অ্যালিজেন্দ্র জানায় তারা একটি দল তৈরি করবে, যে দলটা 2 সপ্তাহের জন্য অ্যামাজনের ভয়ঙ্কর গভীর জঙ্গলে যাবে, কারণ সেখানে থাকা আদিবাসীদের একটা কোম্পানির হাত থেকে বাঁচাতে হবে। কারণ সেখানকার আদিবাসীদের বাসস্থান হলো জঙ্গল, এবং ওই কোম্পানি ওই জঙ্গল কেটে কারখানা বানাতে চায়। এছাড়া জঙ্গল কাটার ফলে প্রকৃতির অনেক বড় ক্ষতি হচ্ছে, ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই এই দলটা গোপনে অ্যামাজনের গভীর জঙ্গলে গিয়ে স্যাটেলাইট এবং জিপিএস কানেকশনের মাধ্যমে ফোনের মধ্যে ভিডিও করে ফটো তুলে সেগুলোকে সবার সামনে নিয়ে আসবে, যাতে ওই কোম্পানি কিছুতেই অ্যামাজন জঙ্গল কেটে সেখানকার আদিবাসীদের বাসস্থান না হারা করতে পারে। এর পরের দিন অ্যামাজনের জঙ্গলের ম্যাপ নিয়ে অ্যালিজেন্দ্র টিমের সবাইকে বোঝাতে থাকে যে তারা অ্যামাজনের জঙ্গলে ঠিক কোন জায়গাটাতে যাবে এবং কিভাবে কি করবে। কোথা হয় তারা সেই জঙ্গলে গিয়ে তারা লুকিয়ে থাকবে এবং অপেক্ষা করবে সেই কোম্পানির বুলডোজার আসার। কোম্পানির থেকে যে বুলডোজারগুলো পাঠানো হয়েছে সেখানকার গাছ কাটার জন্য, সেই বুলডোজারগুলোই যখন জঙ্গল ধ্বংস করবে তখন তারা সেটার ভিডিও তৈরি করবে এবং তাদের সবার কাছে একটা করে ফোন থাকবে। এবং তাদের তোলা এই ছবি ভিডিও যখন সবার সামনে আসবে তখন সরকারও নড়েচড়ে বসবে এবং ওই আদিবাসী এবং জঙ্গলকে রক্ষা করতে বাধ্য হবে সরকার। সমস্ত ব্যবস্থা হয়ে যাওয়ার পর জাস্টিন তার বাবাকে জানায় দেশে ঘুরতে যাচ্ছে কিছুদিনের জন্য। তবে কাদের সাথে যাচ্ছে বা কেন যাচ্ছে এই বিষয়ে তার বাবাকে সত্যি কিছুই জানায় না, কারণ তার বাবা জানলে তাকে কখনোই যেতে দেবে না। এরপর তারা গভীর অ্যামাজন জঙ্গলের যে জায়গাটার উদ্দেশ্যে রওনা দেয় সেই জায়গাটার নাম পেরু। প্রথমে তাদের টিম প্লেনে করে একটা নির্দিষ্ট জায়গা অবধি পৌঁছায়। সেখানে তাদের আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা হয়, এর নাম কার্লোস। কার্লোসের সঙ্গে দেখা হওয়ার পর অ্যালিজেন্দ্র জানায় যে এই কার্লোস হলো তাদের এই কাজের প্রধান উদ্যোক্তা, অর্থাৎ অ্যামাজনের পেরু অবধি যেতে যত খরচা লাগবে এবং যা কিছু করতে হবে সব টাকা পয়সা কার্লোস দেবে। তবে জাস্টিনের এই ব্যাপারটা কীরকম অবাক লাগে এবং সে একটু সন্দেহ করতে থাকে, একটা মানুষ বিনা স্বার্থে তাদের সবার যাতায়াতের খরচা কেন দেবে। তো যাই হোক, এবার সবাই প্রচণ্ড উত্তেজনা এবং খুশি নিয়ে পৌঁছায় অ্যামাজনের জঙ্গলের নিকটবর্তী এলাকায়। প্রথমবার তারা এই জঙ্গলে অ্যাডভেঞ্চারে যাচ্ছে, আর এই বিপদে পড়া আদিবাসীদের সাহায্য করা এবং পরিবেশকে রক্ষা করা এটা তাদের কাছে অন্যতম একটা বড় কর্তব্য। প্লেন থেকে নেমে তারা লোকাল একটা অটো গাড়িতে উঠে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো সেখানকার সৌন্দর্য, চারিদিকে শুধু সবুজ পাহাড় এবং সাথে ছোট ছোট লোকালয়ে। সেখানে তারা একটা হোটেল বুক করে খাবার খেতে খেতে তারা সবাই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে একটা আলোচনা করে, যেমন সবার ফোনে ফুল চার্জ থাকতে হবে, সবসময় সতর্ক থাকতে হবে, কারণ সেই কোম্পানির লোকেদের হাতে বন্দুকও থাকতে পারে। আর ওই গভীর জঙ্গলে তারা যদি ছবি বা ফটো তুলতে গিয়ে ধরা পড়ে সেই কোম্পানির লোকেরা কিন্তু তাদেরকে মেরে ফেলতে পারে, কেউ টেরও পাবে না। অ্যালিজেন্দ্র সবাইকে পরিষ্কার জানিয়ে দেয় শুধুমাত্র কোম্পানির লোক নয়, এই জঙ্গল কিন্তু বিশাল ভয়ঙ্কর জঙ্গল, সুতরাং পদে পদে বিপদ, পদে পদে মৃত্যু। এরপর তারা সবাই মিলে একটা বিচে চলে যায় এবং সেখান থেকে তারা নৌকায় ওঠে। চারিদিকে বিশাল নদী আর অনেক দূরে দেখা যাচ্ছে সবুজ জঙ্গল। অ্যামাজন পৃথিবীর গভীরতম জঙ্গল। দেখতে দেখতে সবাই তারা পৌঁছে যায় পাহাড়ে ঘেরা সবুজ অরণ্য অ্যামাজনের গভীরে। ওরা আস্তে আস্তে জলপথ পার করে পৌঁছে যায় জঙ্গলের ধারে। দেখা যায় অ্যামাজন জঙ্গলের আতঙ্ক এতটাই যে এখানকার মাঝিও বন্দুক এবং তলোয়ার সাথে রাখে। তারা তাদের গন্তব্যের দিকে যেতে শুরু করে। এদিকে পাহাড়ের এক কিনারায় দেখা যায় একটা বাঘ শুয়ে আছে। এটা দেখে অসাধারণ সুন্দর লাগছিল। এভাবে লোকালয় থেকে বেশ অনেকটা দূরে নদীর পথ পেরিয়ে তারা এসে পড়ে তাদের গন্তব্য পেরিয়ে। নদীর ধারে নেমে তারা প্ল্যান মতো তাদের ইউনিফর্ম পরে নেয়, যাতে তাদেরকে দেখেও মনে হয় যে তারাও কোনো কোম্পানির কর্মচারী। এরপর কার্লোস হাতে একটি তলোয়ার নিয়ে তাদের পথ দেখিয়ে নিয়ে যেতে শুরু করে। তবে সে সাধারণ পোশাকই পরেছিল এবং কার্লোস তাদেরকে শুধুমাত্র গন্তব্যে পৌঁছে দিবে, তাদের সঙ্গে সে থাকবে না। গভীর জঙ্গলের মধ্যে কিছুটা পথ এগোতেই তারা দেখতে পায় ওই কোম্পানির লোকেরা ওইখানে কাজ করছে। এরপর অ্যালিজেন্দ্র সবাইকে একটি করে মুখোশ দিয়ে দেয় যাতে কাউকে চেনা না যায়।
কোম্পানির লোকেদের নজর এড়িয়ে টেন্টের পেছন দিক দিয়ে লুকিয়ে একটা জায়গায় আসে তারা, এবং প্রত্যেকে আলাদা আলাদা শিকল ও তালা নিয়ে নিজেদেরকে একে অপরের সঙ্গে কিছু না কিছু দিয়ে আটকে দেয় এবং মুখোশ পরে নেয়। এবার প্রশ্ন হলো, তারা শিকল দিয়ে নিজেদেরকে কেন আটকে দেয়? যাতে তাদের মধ্যে কোনো একজনকে কেউ ওখান থেকে নিয়ে যেতে না পারে, সে জঙ্গলের পশুই হোক বা কিংবা মানুষই হোক। এবং মুখোশ এই জন্য পরে যাতে এই কোম্পানির লোকেরা তাদেরকে চিনতে না পারে যে কারা তাদের ছবি ও ভিডিও রেকর্ড করছে। তবে দুর্ভাগ্যবশত জাস্টিনের তালাটা কোনোভাবেই আটকায় না। এদিকে সবাই হ্যাক করা স্যাটেলাইটের মাধ্যমে মোবাইলে ভিডিও করা শুরু করে দেয় এবং সে সময় ওখানে হওয়া একটি বিস্ফোরণ রেকর্ড করে। কোম্পানির বন্দুকধারী লোক সেখানে চলে আসে, কিন্তু সবাই সেখানে কিছু না কিছুর সাথে আটকে ছিল, তাই তাদেরকে ছাড়াতে পারে না। তবে তারা জাস্টিনের কাছে পৌঁছে দেখে জাস্টিনের তালাটা খোলা, তাই তারা জাস্টিনকে ধরে ফেলে। জাস্টিনের হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে ফোনটার উপর একটি গুলি করে আর মুখোশটা খুলে ফেলে। সবাই সুরক্ষিত থাকলেও জাস্টিন ধরা পড়ে কাঁদতে শুরু করে। দলের বাকি সদস্যরা সেই সময় ভিডিও করছিল। বন্দুকধারী লোকটা জাস্টিনের মাথায় বন্দুক ঠেকিয়ে সবাইকে হুমকি দেয়, তোরা যদি ভিডিও রেকর্ড করা বন্ধ না করিস তাহলে তোদের মেরে ফেলা হবে। ঠিক সেই সময় অ্যালেজান্দ্র এবং টিমের অন্য একটি মেয়ে, যে কিনা অ্যালেজান্দ্রর গার্লফ্রেন্ড ছিল, সেই ওই লোকগুলোকে বলে, তোমরা জানো জাস্টিনের বাবাকে? জাস্টিনের বাবা একজন ইউএনের উকিল, সুতরাং ওকে যদি তোমরা কিছু করো তাহলে তোমরাও বাঁচতে পারবে না। লোকগুলো এটা শুনে কিছুটা ভয় পেয়ে যায় এবং এই সময় স্যাটেলাইটের মাধ্যমে অনবরত ভিডিও রেকর্ডিং হচ্ছিল এবং তাদের প্ল্যান অনুযায়ী সমস্ত জায়গায় সেটা ছড়িয়ে পড়ছিল। বন্দুকধারী লোকগুলো জাস্টিন সহ সেখানকার সবাইকে ছেড়ে দেয় এবং এই ঘটনার পর জাস্টিন খুব কান্নাকাটি করতে শুরু করে। এরপর দেখা যায় পুলিশ এসে তাদের সবাইকে হ্যান্ডকাপ পরিয়ে একে একে নৌকায় বসায় এবং তাদেরকে নিয়ে আসে এয়ারপোর্টে। এবং এখানে এসে কার্লোসকে দেখা যায়। কার্লোস একজন পুলিশ কর্মীকে ঘুষ দিয়ে সবার পাসপোর্ট আবার ফেরত নিয়ে নেয় এবং প্লেনে করে ফেরত যেতে যেতে সবাই সফলতার জন্য পার্টি করতে থাকে, কারণ তারা যে কাজে এসেছিল সেটা তো সফল হয়েছে। এখানে যে বুলডোজার দিয়ে জঙ্গল কাটা হচ্ছে এবং আদিবাসীদের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে সেটার ভিডিও রেকর্ডিং সব জায়গায় ছড়িয়ে পড়েছে। নিউজ চ্যানেল, সংবাদপত্র সব জায়গায় এখন তারাই ব্রেকিং নিউজ। এদিকে জাস্টিনকে দেখা যায়, সে কিছুটা বিরক্ত এবং কিছুটা দুঃখী অবস্থায় বসেছিল, কারণ তার বন্ধুরা তাকে শুধুমাত্র এই জন্য নিয়ে এসছে যে বিপদ পড়লে জাস্টিনের বাবার দোহাই দিয়ে তারা বেঁচে যেতে পারে। সুতরাং তারা জাস্টিনকে শুধুমাত্র ব্যবহার করার জন্য এই মিশনে নিয়ে এসেছিল। এটা ভেবে জাস্টিনের প্রচণ্ড খারাপ লাগে। এদিকে তাদের প্লেনটা যেতে যেতে হঠাৎ করে কিছু একটা সমস্যা হয় এবং তার কিছুক্ষণের সময়ের মধ্যে অ্যামাজন জঙ্গল পেরোনোর সময় প্লেনটা ভাঙাচোরা অবস্থায় মাটিতে পড়ে যায়। প্লেনে থাকা তাদের টিমের সদস্যরা কেউ কেউ ছিটকে প্লেনের বাইরে পড়ে যায় এবং এই প্লেনের পাইলট সেখানেই মারা যায় আর অন্যান্য সমস্ত সদস্যরাও আহত হয়। তবে ভয়ানক দুর্ঘটনায় কয়েকজনের মৃত্যুও হয়, মারা যায় কার্লোসও। তারা নিজেদেরকে কিছুটা সামলে নিয়ে জিপিএস খোঁজা শুরু করে, কারণ সেটাই একমাত্র মাধ্যম হবে এই অজানা বিশ্বের সবথেকে ভয়ঙ্কর জঙ্গল থেকে প্রাণে বেঁচে ফেরার। অ্যালেজান্দ্র এই সময় সবাইকে বুঝিয়ে বলতে শুরু করে যে যদি বেঁচে ফিরতে হয় এখান থেকে, তো ওই লোকগুলো যেখানে জঙ্গল ধ্বংস করছিল ওই জায়গাটায় খুব তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ ওই জায়গাটার আশেপাশে যেহেতু লোকালয় আছে, সুতরাং সেখানকার মানুষদের সাহায্য নিয়ে তারা আবার ঘরে ফিরতে পারবে। এবং এই কথা বলতে না বলতে একটা তীর এসে তার গলা চিরে দেয়। এটা দেখে সবাই আটকে ওঠে, কি ঘটছে কিছুই বোঝা যায় না। এদিকে অ্যালেজান্দ্র তার গার্লফ্রেন্ডের কাছে পৌঁছাতেই তার গার্লফ্রেন্ডের মাথায় আরও একটা তীর মারা হয় এবং এতে সে প্রাণে মারা যায়। শুধু এই মেয়েটি নয়, এই তীরের আঘাতে মারা যায় টিমের আরও কিছু মেম্বার। এরপর বাকি মেম্বারদের গায়েও একটা করে তীর এসে লাগে। আর বেশ কিছুক্ষণ পর দেখা যায় অ্যামাজনের জঙ্গলের কিছু অদ্ভুত মানুষ তাদের নৌকায় করে কোথাও একটা নিয়ে যাচ্ছে। নৌকাটা পাড়ের কাছে আসতেই বোঝা যায় যে কিছু নয়, তারা সংখ্যায় অনেক একদল লাল শরীরের মানুষ। এই মানুষগুলো হলো অ্যামাজনের গভীর জঙ্গলের আদিবাসী, যাদের মধ্যে এখনও সভ্যতার কোনো ছোঁয়া পড়েনি। নিজেদের পরিচয় বোঝানোর জন্যই শরীরে লাল রং মেখে রেখেছে। ভিন্ন জায়গা থেকে আসা নতুন মানুষদের দেখে তারা এখানে তাদেরকে তুলে নিয়ে এসছে। নতুন মানুষদের আসতে দেখে এই আদিবাসী এলাকার সমস্ত মানুষেরা দৌড়ে দৌড়ে আসে, যেন অনেক দিন পর তারা লোভনীয় কিছু দেখতে পেয়েছে। প্রত্যেকে এক ঝাঁক পিঁপড়ের মতো এসে প্রতিটা মানুষের গায়ে হাত বোলাতে শুরু করে, যেন মানুষগুলো তাদের কোনো খাবারের মতো ছিল। তারা মোটেও এই নতুন মানুষগুলোকে দেখে ভয় পাচ্ছে না, বরং তারা খুব খুশি হয়েছে। এদিকে জাস্টিন এবং তার অন্যান্য সঙ্গীরা এই লাল শরীরের ধারালো দাঁতে প্রায় বস্ত্রহীন মানুষদের আচরণ দেখে ভয়ে চিৎকার করতে শুরু করে। ভয় পাবে নাই বা কেন, সেখানে আশেপাশের পরিবেশ দেখা যায় তারা এক একটা লাঠি মাটিতে পুঁতে রেখেছে, তার উপর মানুষদের মাথা কেটে আটকে রেখেছে। তাও আবার একটা দুটো নয়, বোঝাই যাচ্ছে এরা প্রচণ্ড হিংস্র প্রজাতির। এই আদিবাসীরা এদেরকে তাদের বস্তিতে নিয়ে যায়
এবং সেখানে আসার পর দেখা যায় তাদের গোষ্ঠীর মহারানীকে। তার গায়ের রং আবার হলুদ এবং হাতে একটা লাঠি এবং অদ্ভুত রকমের তার পোশাক ও গয়না। এলাকায় আসা নতুন অতিথিদের দেখেই সে এগিয়ে আসে। আদিবাসীদের মধ্যে একটা পুরুষ মানুষও আছে যার গায়ের রং কালো এবং বেশ অদ্ভুত দেখতে, এবং সেই হলো এই গোষ্ঠীর রাজা। বন্দী হওয়া এই মানুষগুলোকে দেখে মহারানী তার হাতে থাকা এক ধরনের ছুঁচলো নখ দিয়ে সবার চোখ চুল মুখ খতিয়ে দেখতে থাকে, আর একটা অদ্ভুত অজানা ভাষায় তার প্রজাদের কি যেন একটা বলে। এরপর জাস্টিন ও তার বন্ধুদেরকে তারা কাঠের তৈরি খাঁচায় বন্দি করে রাখে, কিন্তু সবাইকে নয়। নতুন অতিথিদের মধ্যে জোনাকে তারা এক বিশেষ পানীয় খাইয়ে বাইরে শুইয়ে দেয়। কিছু লাল শরীরের মানুষেরা তার হাত পা চেপে ধরে। তারা কেউই বুঝতে পারছে না যে কি হচ্ছে। ঠিক সে সময় আদিবাসীদের সেই মহারানী আসে এবং তার ছুঁচলো নখ দিয়ে এক একটা করে ঝুনার চোখ উপড়ে খেয়ে নেয়। ঝুনা মৃত্যু যন্ত্রণায় চিৎকার করে ওঠে, আর খাঁচায় বন্দি থাকা বাকি সদস্যরা বুঝে যায় যে এখানে আদিবাসীরা তাদেরকে কেন ধরে নিয়ে এসছে। কারণ যে আদিবাসী এলাকার মধ্যে তারা এখন আছে, এখন এই আদিবাসীরা হলো অ্যামাজনের গভীর জঙ্গলের সব থেকে হিংস্র নরখাদক আদিবাসী, যাদের নাম ইয়াজেস। এরা মানুষের মাংসকে নিজের আহার বানায়, অর্থাৎ এরা এক একটা সাক্ষাৎ নরখাদক। এবার কি হবে? এরা কি বেঁচে ফিরতে পারবে? এরপর দেখা যায় এক নৃশংস দৃশ্য। ওই আদিবাসী মহারানী জোনার জিভ কেটে খেয়ে ফেলে। এরপর একে একে করে আদিবাসীরা তার হাত পা কাটতে শুরু করে এবং তাদের গোষ্ঠীর বাকি সমস্ত প্রজারা সেগুলো খাওয়ার জন্য হই হুল্লোড় শুরু করে। মানুষের মাংস খাওয়ার জন্য এক আদিম এবং জঙ্গলি হুল্লোড় শুরু হয়। এত অসহনীয় যন্ত্রণা সহ করেও জোনা কিন্তু তখনও জীবিত ছিল, আর তার সঙ্গীরা হাঁ করে এই ভয়ানক দৃশ্য দেখছিল। এরপরও ওই দলের মহারানী তার মাথাটা কেটে ফেলে এবং সবার সামনে সেই মাথাটা তুলে ধরে, যেন মাথাটা তার কাছে কোনো একটা ট্রফি। এরপর তারা জোনার শরীরে রক্ত পান করা শুরু করে। এই আদিবাসী গোষ্ঠীর মানুষদের কাছে বাইরের যে কোনো মানুষ তাদের কাছে শুধুমাত্র লোভনীয় খাদ্য, তাছাড়া আর কিছুই নয়। তারা শুধু মানুষ বলতে নিজেদেরকে বোঝে, নিজেদের গোষ্ঠীর মানুষদেরকেই বোঝে। এদিকে রাতের বেলায় অ্যালেজান্দ্র তার জীবিত বন্ধুদেরকে এমন কিছু জানায় যেটা চমকে দেওয়ার মতো ছিল। সে বলে, এই যে আমরা অ্যামাজনের পেরু এলাকায় এসেছি, আদিবাসী সম্প্রদায়ের প্রতি অত্যাচার এবং জঙ্গল কেটে ওই কোম্পানিটা যে ফ্যাক্টরি তৈরি করছিল, এই সমস্ত কিছু যে এই সবার সামনে নিয়ে এলাম, এটা কিন্তু আসল সত্যি নয়। আসল সত্যিটা হলো, যে কোম্পানি জঙ্গল কেটে ফ্যাক্টরি তৈরি করছিল, ওইরকম আরেকটা ফ্যাক্টরিও ছিল। তারাও ওই জঙ্গল কেটে ফ্যাক্টরি করতে চায়, এবং এই জন্য অর্থাৎ আগের কোম্পানিটাকে বদনাম করার জন্য 2 নম্বর কোম্পানি কার্লোসকে কিছু টাকা দেয় এবং কার্লোসকে বলে, তোমরা এরকম কিছু লোক জোগাড় করো যারা কিনা ওখানে গিয়ে বিক্ষোভ দেখাবে, এবং যার ফলে ওই কোম্পানির কাজ বন্ধ হয়ে যাবে, এবং তারপর কিছুদিন পর আমরা ওখানে কাজ শুরু করব। এবং এই কাজটা করার জন্য কার্লোস এসে যোগাযোগ করে অ্যালেজান্দ্রোর সঙ্গে, এবং অ্যালেজান্দ্রোকে সে অনেক টাকাও দিয়েছিল। এবং অ্যালেজান্দ্রো, জাস্টিন এবং অন্যান্য মানুষদেরকে এটা বুঝিয়ে এখানে নিয়ে আসে যে চলো আমরা পরিবেশকে বাঁচানোর জন্য একটা আন্দোলন করছি, সুতরাং আমাদেরকে ওই কোম্পানির কাজে বাধা দিতে হবে। এই ভুল বুঝিয়ে নিয়ে এসেছিল। এইসব কথা শুনে জাস্টিন এবং বাকি যারা ছিল তাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। তারা বুঝতেই পারেনি যে তারা একটা বড় ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে, কারণ তারা ভেবেছিল তারা সত্যি আদিবাসীদের ভালোর জন্য ওই কোম্পানিকে আটকাতে এসেছিল। সেটা যে অ্যালেজান্দ্রো এবং কার্লোসের প্ল্যান ছিল সেটা তারা বুঝতেই পারেনি। পরের দিন সকাল হয়ে যায়। আদিবাসী গোষ্ঠীর রাজা খাঁচার ভেতরে ঢোকে এবং তাদের 6 জন সদস্যের মধ্যে 3 জন মেয়েকে তারা বাইরে নিয়ে যায়। শুরু হয় নতুন ভয়। 3টে মেয়েকে একসাথে দাঁড় করিয়ে তাদের পোশাক খুলে তাদের নগ্ন করা হয় এবং শুরু হয় পরীক্ষা। মহারানী নিজে দেখতে চায় ওই 3টা মেয়ের মধ্যে কে কুমারী। জানা যায় 3 জনের মধ্যে শুধুমাত্র জাস্টিন ছিল কুমারী, এবং তারা জাস্টিনকে একটা ঘরে নিয়ে যায়। অন্যদিকে অ্যালেজান্দ্রো ছাড়া বাকি সদস্যরা সেখান থেকে পালানোর জন্য তাদের কাছে থাকা একটা ফোনের রিংটোন বাজিয়ে সেটা দূরে ছুঁড়ে ফেলে, এবং এর ফলে ওখানে পাহাড়ে দেওয়া আদিবাসী সৈন্যরা সেটা দেখার জন্য দৌড়ে ছুটে যায়। ওই সুযোগে তাদের দলের একটা মেয়ে খাঁচা থেকে বাইরে বেরিয়ে জঙ্গলের দিকে পালায়। অন্যদিকে সেই আদিবাসীরা জাস্টিনকে অদ্ভুতভাবে সাদা রং মাখিয়ে মাথায় লাল টিকা দিয়ে তার সঙ্গীদের কাছে ফেরত পাঠিয়ে। তবে সে কিছুই মনে করতে পারে না যে ওই বন্ধ ঘরের ভেতরে তার সাথে কি করা হয়েছে। এরপর সেখানকার আদিবাসী বাচ্চাদের হাতে তাদের জন্য কিছু খাবার দেওয়া হয়। সেখানকার আদিবাসীরা খুব হিংস্র হলেও তাদের মধ্যে একটা বাচ্চা কিন্তু বেশ অন্যরকম ছিল। এই বাচ্চাটা হিংস্র ছিল না, তার সঙ্গে জাস্টিনের বেশ ভাব হয়ে যায়। জাস্টিন তাকে তার গলার বাঁশি লকেটটা বাজিয়ে শোনায়, আর সেটা সে এক মন দিয়ে শোনে। এদিকে বেঁচে থাকতে গেলে শুধুমাত্র প্রাণ নয়, শক্তিরও দরকার। এই কথা ভেবে ওই আদিবাসীদের দেওয়া খাবার খেতে শুরু করে এরা। তবে খাবার খেতে খেতে দলের একটা মেয়ে দেখে তার হাতের বাটিটায় একটা ট্যাটু আঁকা, চামড়ার মতো কিছু লাগানো।
ট্যাটুটা তার খুব চেনা চেনা মনে হয়, কারণ ওই চিহ্নটা ছিল খাঁচার ভেতর থেকে কিছুক্ষণ আগে পালিয়ে যাওয়া মেয়েটার শরীরের ট্যাটু। অর্থাৎ ওই পালিয়ে যাওয়া মেয়েটাকে তারা ধরে এনেছে এবং তাকে মেরে তারই মাংস খাদ্য হিসেবে তৈরি করেছে এদেরকে খাওয়ানোর জন্য। এমনকি সেখানকার আদিবাসী বাচ্চারাও তার ট্যাটু করা চামড়াগুলোকে শরীরের মধ্যে লাগিয়ে মজা করছে। এসব ভয়ঙ্কর ঘটনা দেখে এই মেয়েটা কি করবে বলে বুঝতে পারে না। তার মানসিক শক্তি সব লোপ পেয়ে যায়। সে মানসিক সন্তুলন হারিয়ে ফেলে, কারণ সে হয়তো ভেবেছে যে কিছুক্ষণ পরে তাকেও হয়তো কেটে ওই রকম মাংস রান্না করা হবে এবং তার শরীরের চামড়াগুলো নিয়ে ওই আদিবাসী বাচ্চাগুলো খেলবে, এবং সে মানসিক সন্তুলন হারিয়ে বাটিটা ভেঙে সেটা দিয়ে তার গলা কেটে আত্মহত্যা করে। ওই মেয়েটা আত্মহত্যা করে নেওয়ার পর বাকি চারজন খুব ভালো করেই বুঝে যায় যে তারাও আদিবাসী গোষ্ঠীর খাদ্য হতে চলেছে। তাই তারা তাদের কাছে থাকা একটা মাদক জাতীয় বস্তু ওই মেয়েটার মৃত শরীরে ঢুকিয়ে দেয়। কেন, সেটা একটু পরেই জানা যাবে। এরপর আদিবাসী গোষ্ঠীর রাজা এসে তাদের নতুন খাদ্য অর্থাৎ সেই মৃত মেয়েটাকে নিয়ে যায় রান্না করার জন্য। আর সেই রান্না খেয়ে আদিবাসীর গোষ্ঠীর সবাই জ্ঞান হারিয়ে ফেলে, কারণ সেই মেয়েটার শরীরের মধ্যে প্রচণ্ড শক্তিশালী মাদকদ্রব্য মিশিয়ে দিয়েছিল তারা। এই সুযোগে জাস্টিন এবং তার এক বন্ধু বাইরে বেরিয়ে আসে খাঁচার থেকে, কিন্তু তাদের আরেকজন সাথী বাইরে বেরোতে গেলেই অ্যালেজেন্দ্র তাকে খাঁচায় আটকে থাকা আদিবাসীদের অজ্ঞান করার জন্য যে যন্ত্রটা ছিল সেটা দিয়ে অজ্ঞান করে দেয়। কারণ সে জাস্টিনদের সঙ্গে পালিয়ে যাওয়ার প্ল্যান করেনি, সে পালাতে চায়নি, এবং সে যদি একাই খাঁচায় থাকে আদিবাসীরা তাকেও টুকরো টুকরো করে নৃশংস হয়ে মারবে, এবং এটা অ্যালেজেন্দ্র চায়নি। তাই সে তাকে অজ্ঞান করে দেয়। এরপর কোনো উপায় না পেয়ে জাস্টিন ও তার বন্ধু ড্যানিয়েল সেখান থেকে পালায়। অন্যদিকে যাকে অ্যালেজেন্দ্র অজ্ঞান করে দিয়েছিল তাকে সেখানকার আদিবাসী প্রজারা কাঁচা কাঁচা চিবিয়ে খেয়ে ফেলে। তবে জাস্টিন তার ওই বন্ধুর সাথে নদীর ধার অবধি চলে আসে এবং নদীর উল্টো পারে তারা একটা ধোঁয়া দেখে বুঝতে পারে যে সেখানে নিশ্চয়ই কিছু একটা আছে, কারণ সেখানে আগুন জ্বলছে হয়তো, এবং এই জন্য তারা প্রায় খরস্রোতা নদীতে ডুবতে ডুবতে নদী পেরিয়ে ওপারে জঙ্গলে গিয়ে পৌঁছায়। বেশ কিছুদূর যাওয়ার পর তারা দেখে ওই আদিবাসীরা প্লেন দুর্ঘটনায় মারা যাওয়া মানুষের দেহগুলোকে লাঠি দিয়ে পুঁতে রেখেছে। এরপর সেখান থেকে তারা তাদের জিপিএসটা খুঁজে পায়। সেখানে থাকা একটা মৃতদেহের পকেটে তারা ফোন বাজার আওয়াজ পায়। কোনো রকমে তারা সেই ফোনটা বের করতে গেলে জাস্টিনের উপর মৃতদেহটা পড়ে যায়। মৃতদেহটাকে সরিয়ে ড্যানিয়েল জাস্টিনকে বের করতে না করতেই তাদের সামনে চলে আসে সেই আদিবাসীরা এবং তারা তাদেরকে অজ্ঞান করে দেয়। বেশ অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর দেখা যায় পরের দিন সকালে তারা আবারও সেই আদিবাসীদের ডেরায়, অর্থাৎ আদিবাসীরা তাদেরকে আবারও এখানে নিয়ে এসছে। ড্যানিয়েলকে তারা একটা গাছের সঙ্গে বেঁধেছে। আদিবাসী রাজা তার সমস্ত হাড়গোড় ভেঙে দিচ্ছে। এরপর তার সারা শরীরে একটা সবুজ প্রলেপ লাগিয়ে দেওয়া হয় এবং কিছুক্ষণ পর জঙ্গলের একটা বিষাক্ত পিঁপড়ে তার শরীরে ওঠে এবং তার শরীরটাকে ছিঁড়ে খেতে শুরু করে। অসহায়ের মতো আর্তনাদ করা ছাড়া তার আর কিছুই করার থাকে না। অন্যদিকে আদিবাসী মহিলারা জাস্টিনকে নগ্ন করে তার হাত পা বেঁধে তার সারা শরীরে কিছু একটা মালিশ করতে থাকে। এরপর তার সারা শরীরে একটা সাদা রং লাগিয়ে তারা জাস্টিনকে ধীরে ধীরে অনেকটা তাদের মতো একটা সাজ তৈরি করে দেয়। এরপর মহারানী একটা ধারালো অস্ত্র দিয়ে জাস্টিনের উপনাঙ্গের দিকে যেতে থাকে। ঠিক সেই সময় তাদের দলের এক আদিবাসী বাচ্চা আর একটা মানুষের কাটা মাথা নিয়ে এগিয়ে এসে কিছু বলে, আর এই সুযোগে তাদের আদিবাসী দলের মধ্যে থাকা ওই নিরীহ বাচ্চাটা জাস্টিনের হাতে দড়িটা কেটে দেয়, আর ওখানে থাকা একজন আদিবাসী মহিলাকে ধাক্কা দিয়ে জাস্টিন সেখান থেকে পালায়। জাস্টিন কোনো মতে তার বন্ধুর কাছে যায় এবং তার কাছ থেকে ফোনটা নিয়ে নেয়। অন্যদিকে ড্যানিয়েল জাস্টিনের কাছে মৃত্যু ভিক্ষা চায়, কারণ সে এভাবে বাঁচতে পারছে না। এই সময় দেখা যায় জাস্টিনের সাথে থাকা বাচ্চাটা তাকে কিছু একটা দিয়ে অজ্ঞান করে এবং তার গলাটা কেটে দেয়। অন্যদিকে স্বার্থপর অ্যালেজেন্দ্র জাস্টিনের কাছে তাকে বাঁচানোর অনুরোধ জানায়, কিন্তু জাস্টিন তার আসল চেহারা খুব ভালো করে দেখে ফেলেছে। আজকে অ্যালেজেন্দ্রর জন্যই তারা এই জঙ্গলের এই গভীরে নরখাদকের মাঝখানে ফেঁসে আছে। জাস্টিন তাকে কোনো সাহায্য করে না। এই বাচ্চা ছেলেটা যে কিনা জাস্টিনকে বাঁচিয়েছে সে তাকে পালাবার পথ দেখিয়ে দেয়। তাই জাস্টিন উপহার হিসেবে তার বাঁশিটা ওই বাচ্চাটাকে দিয়ে দেয় এবং কোনো রকমে জঙ্গল পেরিয়ে একটু দূর যেতেই জাস্টিন দেখে যে কোম্পানির লোকেরা আদিবাসীদের গুলি করছে। কোম্পানির লোকেরা জাস্টিনকে আদিবাসী সাজে দেখে এবং তারাও জাস্টিনকে একজন আদিবাসী ভেবে গুলি করতে গেলে জাস্টিন তাদেরকে নিজের হাতের ফোনটা দেখিয়ে বোঝানোর চেষ্টা করে যে সে একজন সভ্য মানুষ। সৌভাগ্যবশত কোম্পানির লোকেরা জাস্টিনের হাতের ফোনটা দেখে বুঝতে পারে যে এ কোনো আদিবাসী নয় এবং তারা জাস্টিনকে তাদের সাথে নিয়ে যায়। এরপর সেখানে হেলিকপ্টার আসে জাস্টিনকে নিয়ে যাওয়ার জন্য। সেখান থেকে যাওয়ার আগে জাস্টিনকে শেষবারের মতো জিজ্ঞেস করা হয়, তোমার কি আর কোনো সঙ্গী বেঁচে আছে? জাস্টিনের সমস্ত সঙ্গী বন্ধুরা ততক্ষণে মারা গিয়েছিল।
ঢাকার মধ্যে শুধু ছিল ওই স্বার্থপর অ্যালেজান্দ্র। তাই সে স্পষ্ট জানিয়ে দেয়, না, আমি একাই বেঁচে আছি, আর কেউ বেঁচে নেই। কারণ সে চেয়েছিল অ্যালেজান্দ্র যাতে তার নিষ্ঠুরতা ও স্বার্থপরতার জন্য যথাযথ শাস্তি পায়। আর ঠিক সেটাই হয়। ওই আদিবাসীর ডেরায় বসে ওই জাস্টিনের হেলিকপ্টার চলে যেতে দেখা ছাড়া অ্যালেজান্দ্রর আর কিছুই করার থাকে না। জঙ্গল থেকে ফিরে আসার পর জাস্টিনকে সেখানকার সরকার জিজ্ঞেস করে, তোমাদের সাথে কি হয়েছিল, আদিবাসীরা তোমাদের সাথে কি কি করেছিল? কিন্তু সে আদিবাসীদের কোনো দোষারোপ করে না, তাদের উপরে হওয়া কোনো অত্যাচারের কথাও সে বলে না। সে শুধু জানায়, আমার সমস্ত বন্ধুরা দুর্ঘটনায় মারা গেছে এবং সৌভাগ্যক্রমে ওই আদিবাসীদের হাতে পড়েছিলাম আমি, তাই আমি প্রাণে বেঁচেছি এবং তারা আমাকে খুব যত্ন সহকারে রেখেছিল। এবার প্রশ্ন হলো, জাস্টিন মিথ্যে কথা কেন বলল? কারণ জাস্টিনের মনে হয়েছিল ওই আদিবাসীগুলো সভ্যতার ছোঁয়াই পায়নি। ওরা জানে এই জঙ্গলের মধ্যে ওদের গোষ্ঠীর কয়েকটা মানুষ, ওরাই হলো মানুষ, বাকি সব কিছু হচ্ছে ওদের খাদ্য। ওরা ছোট থেকে ওরকম করে বিভিন্ন প্রাণী মেরে খেয়েছে এবং প্রাণী মারার সময় আমরা যেমন মাছ মারি, মুরগি মারি, ছাগল মারি, ওরা সব ধরনের প্রাণী মারে, তাদের মধ্যে মানুষও বাদ পড়ে না। সুতরাং আদিবাসীদের একটা সহজাত প্রবৃত্তি হলো পশু বা প্রাণী মেরে খাওয়া। তাই সে এতে আদিবাসীদের কোনো দোষ দেখতে পায় না। অবশ্য একটা মানুষকে মারা বা কেটে খাওয়া অন্যায়, কিন্তু আদিবাসীরা যেটা করছে ওরা নিজেরাও জানে না তারা কত বড় জঘন্য পাপ করছে। তারা ওইভাবেই থাকতে অভ্যস্ত, সেই জন্য ওটা করছে। এবং এই চিন্তা ভাবনা থেকে জাস্টিন সরকারকে ওই আদিবাসীদের সম্বন্ধে খারাপ কিছু বলে না। এবং এটার আরেকটা কারণও থাকতে পারে, কারণ ওই আদিবাসী বাচ্চাটার জন্যই জাস্টিন কিন্তু বাঁচতে পেরেছে। ওই বাচ্চাটাই তাকে বাঁচিয়েছিল। হয়তো সেখান থেকে আদিবাসীদের প্রতি কোনো দয়া বা মায়া জন্মেছিল, এই জন্য সে সরকারকে জানায়নি। দুটো কারণের মধ্যে যে কোনো একটা কারণ হতে পারে। এবং আরেকটা কারণও হতে পারে যে আদিবাসীরা জাস্টিনকে সাধারণ মাখিয়ে কিছু একটা করেছিল, যার জন্য জাস্টিনের কিছুক্ষণের জন্য স্মৃতিশক্তি চলে গেছিল। সে বুঝতে পারেনি যে ঘরের মধ্যে তার সাথে কি হয়েছে। হয়তো আদিবাসীরা জাস্টিনের মধ্যেও তাদের কালচার সংস্কৃতি ঢুকিয়ে দিয়েছে কোনো একটা ভাবে বা কোনো একটা পদ্ধতির মাধ্যমে। সোজা ভাষায় বলতে গেলে জাস্টিন সভ্য সমাজে ফিরে এসছে, কিন্তু আদিবাসীরা জাস্টিনকেও নিজেদের মতো একজন আদিবাসীতে পরিণত করে ফেলেছে। তোমাদের কি মনে হয় তিনটে কারণের মধ্যে কোনটা হতে পারে? কমেন্টে অবশ্যই লিখে জানাবে। এছাড়াও আরেকটা বিষয় লক্ষ্য করার মতো হলো, অ্যালেজান্দ্রকে শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য কি ওখানে রেখে এসেছিল? কারণ অ্যালেজান্দ্রকে সে যদি সাথে নিয়েও আসতো, এখানে নিয়ে এসেও তো পুলিশের হাতে তুলে দেওয়া যেত, শাস্তি দেওয়া যেত। তাহলে অ্যালেজান্দ্রকে সে ওখানে ছেড়ে এলো কেন? তাহলে কি এটাই কারণ? বাচ্চা ছেলেটা যেহেতু জাস্টিনকে সাহায্য করেছিল, সুতরাং তার রিটার্ন গিফট হিসাবে বা উপহার হিসাবে সে একটা মানুষকে তাদের খাওয়ার জন্য ছেড়ে এসছে। কারণ যেটাই হোক না কেন, অ্যালেজান্দ্রর শাস্তি পাওয়া উচিত ছিল। তারই জন্য এতগুলো নিরীহ নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছে। তো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভালো লাগলে শুধুমাত্র একটা লাইক করে দিও, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে। আর অবশ্যই এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের গল্পে।